রোশনাই ধারাবাহিককে দেখেছিলাম আমরা। রোশনাই ঘরের মধ্যে অজ্ঞান হয়ে গেছে। হোটেলের লোকেরা মাস্টার কি দিয়ে খুলে দেখেছে ও বিছানার পাশেই পড়ে আছে। দৌড়ে গেছে আদিত্য কাপুর, সে রোশনাইকে বিছানায় তুলেছে। আরণ্যক আর না দাঁড়াতে পেরে গেছে রোশনাইয়ের কাছে, বারণ করেছিল গরিমা, তুমি কেন যাচ্ছ? ওকে দেখার লোক আছে, কিন্তু ও কথা শোনেনি। ফ্লাইট মিস হয়ে যেতে পারে, বললো বেশিক্ষণ নেব না, আমি দেখেই চলে আসবো। জ্ঞান ফিরছে না রোশনাইয়ের। আদিত্য চেষ্টা করছে। আরণ্যক বলল, ওইভাবে কি মানুষের জ্ঞান ফেরানো যায়? ওর মুখে চোখে জল ছেটাতে হবে। কাছেই ছিল জল, মুখে চোখে দিতে দিতেই ওর জ্ঞান ফিরে এসছে। জ্ঞান ফিরতে বলছে, আমি কোথায়, হঠাৎ কি হলো? আদিত্য কাপুর বলছে, ঠিক আছো রোশনাই তুমি? বললো, হ্যাঁ হ্যাঁ, এই তো আমি ঠিক আছি। গরিমা আর সুরঙ্গমাও ওখানে এসে গেছে। সকলে অবাক। ও ভাবছে যে কি হলো আমার, ওর কপালটা কেটে গেছে। বলছে আদিত্য যে তোমার চিকিৎসার দরকার, কপালের সাইডটা কেটে রক্ত বেরোচ্ছে। বললো যে না না, ও কিছু না, মনে হয় একটা খাটের কোনায় লেগে গেছিলো, ধাক্কা লেগেছে, একটু ওষুধ লাগিয়ে দিলেই হবে। কি করে এরকম হলো সেই নিয়ে সকলে জল্পনা কল্পনা করছে। সুরঙ্গমা বলছে, হবে না, এখানে এসে তো হাত পা গজিয়ে গেছে, ড্রিঙ্ক করে পড়েছিল। আদিত্য কাপুর বলছে, আপনি কি প্রমাণ দেখাতে পারেন যে ও ড্রিঙ্ক করেছিল? ও বলেছে, আমার হঠাৎ মাথাটা ঘুরে গেছিল, ঘুরে যেতেই আমি ওখানে পড়ে যাই, তারপর আর কিছু মনে নেই। ওকে বলছে যে ও খারাপ মেয়ে, নানান রকম খারাপ খারাপ কথা বলে যাচ্ছে সুরঙ্গমা। এদিকে দেখেছি লালন খুব খুশি, বলে গেছে ছোটু মিনিকে বিয়ে করার কথা, এমনকি বলেছে মন্দিরে বিয়ের বন্দোবস্ত করতে। বাড়িতে তো সম্ভব না, দাদা বৌদি এসে আশীর্বাদ করে যাবে। তারপর বললো, তোর বাড়িতে কোনো আপত্তি করবে না তো? বলছে, না না, আমি যা মনে করব সেটাই হবে, আমার পরিবারের লোকজন এরকম না, তুমি ছোট চিন্তা করো না। আমি মিনিকে বিয়ে করব কোনো দিন ভাবতে পারিনি। ও তো আমার কাছে রানীর মতো, রাজপ্রাসাদ ছেড়ে আমার এই বস্তিতে আসবে। ওর একটা এত ভালো মন আছে যেটা অন্য কারোর মধ্যে দেখা যায় না। ছোটু বলেছিল, তুই ভেবেচিন্তে বিয়ে করছিস তো লালন, কারণ ও কিন্তু আর 5 জন মেয়ের মতো স্বাভাবিক নয়। সংসারে কাজ করবে, গুছিয়ে সংসার করবে, স্ত্রীর ধর্ম পালন করবে, এমন নাও হতে পারে। লালন বলল, দেখো আমি তো দেখে শুনেই ওকে বিয়ে করতে রাজি হয়েছি, ওর মতো মেয়ে হয় না, তুমি একেবারেই চিন্তা করো না, আমি আমার পরিবারকে জানাবো। ছোটু চলে গেল, বাড়িতে গেছে, সেখানে দেখেছি ওদের বাড়ির কর্তা আছে, আবার সেই গোলমাল বিয়ে নিয়ে। মিনি ওখানে দাঁড়িয়ে আছে, জানতে চাইলো সকলে কেন এই বিয়েটা দেওয়া হচ্ছে। রাজা বলছে, এই যে ছোটু, তুমি যে বিয়ের বন্দোবস্ত করছো, এই বিয়ের কোনো মানেই হয় না। এবার ওখানে আসবে লালনের সাথে মিনি, আমরা এই বাড়িতে থাকবো না। মেজো ছেলে আগেই বলে দিয়েছে আমি এখান থেকে চলে যাব, ওর বাবা আটকাচ্ছে না। মেজো বউ বলছে, বাবা আপনি কিছু বললেন না, আমরা যে চলে যাবো। বলছে, আমরা কি করতে পারি বলো, আমার ইচ্ছে ছিল যে যতদিন আমি আর তোমার মা বেঁচে আছি ততদিন সকলে একসঙ্গে থাকবো। এবার তোমরা যদি থাকতে না চাও, কিভাবে আটকাবো? আমি তো এটা চাইনি হোক। আর ওদিকে লালু, সেও তো বলে দিয়েছে মেয়ের বিয়ে দেবে। তখন মিনির মা বলছে, তোমরা কেউ বাড়ির থেকে যেও না, আমরা প্রয়োজনে মিনির সাথে বস্তিতে গিয়ে দেখা করে আসব, ওর জন্য চিরতরে এই বাড়ি বন্ধ হয়ে যাবে। তখন জাহ্নবী বলছে, তুমিও তো ওই বস্তিতে যাবে, সবাই তো জানতে পারবে। রাজা বলল, আমাদের পক্ষে ওই বাড়িতে থাকা সম্ভব না। দাদুভাই বলছে, তুমি কেন থাকবে, তুমি কিসের জন্য চলে যাচ্ছ, তোমার কিসের অসুবিধে? বলল, এই যে দেখো বস্তির ছেলেপিলে ঘরে ঢুকবে, আমাদের আর ভাল লাগবে না। তখন বলল, তুমি কারোর জন্য কি কিছু কোনো দিন করেছো? জাহ্নবী বলছে যে কত টাকা দিলে তাহলে
সকলের মুখ বন্ধ করা যাবে দাদুভাই? বলল, দাদুভাই তুমি এই মাঝখানে ঢুকে কথাবার্তা বলো না, এটা ভালো দেখায় না। আমি নাতির সাথে কথা বলছি। ও কোনো দিন ওর মা বাবার দিকে মুখ তুলে তাকিয়েছে? বড় তো প্রফেসরি করে। কোনো দিন বোনকে দেখেছে? কোনো দিন তো দেখেনি। ছোটুর ওপর ও নানান রকম কথাবার্তা বলছে, শোনাচ্ছে। ছোটু তো তাও সংসারের জন্য কিছু দেয়। আর তোমরা যদি সকলে চলে যাও আমাদের কোনো অসুবিধে হবে না। ছোটু, লালু যা রোজগার করে তাতে মিলেমিশে আমাদের হয়ে যাবে। কতই বা খরচা হয়। তোমরা জানি লুকিয়ে লুকিয়ে টাকা পয়সা জমাচ্ছ, নিজেরা নিজেদের সুখভোগ করছো। আমাদের জন্য তো কেউ ভাবে না। তুমি তো তোমার মা বাবাকেই দেখলে না, আর অন্য কাউকে কি দেখবে? কোনো দিন দেখলোই না রাজা বলে ছেলেটা ওর মা বাবা কত করে বড় করলো। বোন অসুস্থ, তাকেও দেখে না। তেমনি তার বউ জুটেছে, সেও সাগরেদি করছে। সাথে আছে ওই বাড়ির মেজো ছেলে, মেজো বউ, তার মেয়েরাও ওই রকম হয়েছে। কেউ এই পরিবারে থাকতে চাইছে না, সবাই চলে যেতে চাইছে। যেহেতু মিনি একটা বস্তির ছেলেকে বিয়ে করতে চাইছে, ওই জন্য ওদের মান সম্মান চলে যাবে, এই ওদের ভয়। কিন্তু ওর মা বলেছে যে ওকে আর ঢুকতে দেবে না। মিনি সাথে সাথে চলে এসছে, বলছে কেন মা, আমি এখানে কেন আসবো না? বলছে তোমাকে কথা বলতে হবে না। বলছে দেখো আমি তো আগের থেকে এখন সুস্থ হয়ে গেছি, আমি কি একটু লালনের কাছে যাব? আমাকে নিয়ে যাবে, আমি দেখা করে আসবো, অনেক দিন দেখা হয়নি। লালনও জানতে চেয়েছিল ছোটুর কাছে মিনি এখন কেমন আছে। ছোটু বলেছিল যে মিনি আগের থেকে ভালো আছে, ওর জ্বরটাও কমেছে, তবে দুর্বল আছে। তুই চেষ্টা কর তাড়াতাড়ি ওকে বিয়ে করে নিতে, বেশি দেরি করিস না। বিয়ে করলে হয়তো ভালো হয়ে যাবে। একজন ভালোবাসার মানুষ চায় যে ওকে আগলে রাখবে। সব সময় তো মানুষ কথা শোনায়, একটু খাচ্ছে কি খাচ্ছে না সেই নিয়ে সকলে মিলে যাচ্ছে তাই অসম্মান করে মিনিকে। কান্নাকাটি হুলুস তুলুস লেগেই আছে। ওদিকে গরিমা আর সুরঙ্গমা রোশনাইয়ের ঘরে আরণ্যকও আছে। রোশনাই হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখছে 10:30 বেজে গেছে। বলছে আমার তো 10টায় ঘর ছাড়ার কথা ছিল, 10:30 বেজে গেছে, তাহলে আমরা এখন বেরোই। আদিত্য বলল তুমি এখন একটু বিশ্রাম নাও, তোমাকে ভাবতে হবে না, আমি তো আছি। আর ডাক্তারবাবুকে ডাকা দরকার। তারপর ওখানে একজন দাঁড়িয়েছিল হোটেলের কর্মী, তার কাছ থেকে তুলো চাইলো, বলল রক্তটা মুছে দিতে হবে। ওখানেই কিছু ন্যাপকিন গোছেছিল, সেইটা দিয়ে ওর রক্তটা মুছে দিল। এবার গরিমা আরণ্যককে বলছে আমাদের ফ্লাইট লেট হয়ে যাবে, তুমি কি যাবে? দেখছো তো ওকে দেখার অনেক লোক আছে, ও তোমাকে দেখলে অনেক অসম্মান করবে। এতদিন ধরে তুমি কত কি করেছো দেখো, তোমাকে কোনো গুরুত্বই দিচ্ছে না। সুরঙ্গমা বলছে যেমন মা তার তেমনি তো মেয়ে হবে। মাও যেরম ছিল একই রক্ত তো গায়ে বইছে, বেইমানের রক্ত। ও আর কি ভালো হবে? এখানে এসে ও নিজেকে কি মনে করছে জানি না, সমস্ত বদগুণগুলোই পেয়ে গেছে, নেশা করছে, এমনকি একে ওকে ধরে হাত বদল হচ্ছে, অনেক অসম্মান করছে। রোশনাইয়া থাকতে না পেরে বলেছে দেখো সুরঙ্গমা মাসি, আমি কৃতজ্ঞ স্যারজির কাছে। স্যারজি আমাকে বাড়িতে নিয়ে এসেছিল, আশ্রয় দিয়েছিল, প্রাণে বাঁচিয়েছিল, এ কথা আমি কোনো দিন ভুলব না। কিন্তু আমি এক মুহূর্ত ওই বাড়িতে বসে থাকতাম না। আমি অনেক পরিশ্রম করেছি ওই পরিবারের জন্য, তাই আমার কোনো ঋণ আছে বলে আমার মনে হয় না। আমি সবটাই ফেরত দিয়ে দিয়েছি। আর তোমরা যেমন আমার পরিচয় দিতে লজ্জা পাও, আমিও তেমনি তোমাদের পরিচয় চাই না। কেন তোমরা এসছো? আমি তো তোমাদের এখানে ডাকিনি, তোমরা সবাই চলে এসছো। আর আমার মার সম্বন্ধে যদি একটাও খারাপ কথা বলো, আমি কিন্তু এবার চুপ থাকবো না, থানা পুলিশ করে ছাড়বো। কেন আমার মাকে তোমরা এরমভাবে অসম্মান করো? যে মানুষটা আজ বেঁচে নেই তাকে তোমরা ছাড়ছো না, এই রকম তোমাদের মানসিকতা। আমাকে যা বলছো বলো, আমার মাকে নিয়ে বলবে না। আমার মা যে আত্মহত্যা করলো এই তোমাদের অত্যাচারেই করেছে, তোমরাই দায়ী। সুরঙ্গমা শুনছে ওরাই অত্যাচার করতো, বলছে নিজের বাড়িতে দাসীবৃত্তি করে মানুষটা চলে গেল, কেউ একটু শান্তি দাওনি। আর আজকে তোমরা আমার মাকে নিয়ে আলাপ আলোচনা করছো। বলল আদিত্য কাপুর যে দেখুন আপনারা চুপ করুন, রোশনাই অসুস্থ, আর
আমিও একজন অভিনেতা, আপনিও নৃত্যশিল্পী, কিন্তু আপনার আচার আচরণ হাবভাব দেখে একেবারেই মনে হয় না আপনি মনের দিক থেকে খুব ভালো মানুষ। দেখছেন রোশনাই অসুস্থ, অজ্ঞান হয়ে গেছিল, তারপরেও ওকে কথা শোনাচ্ছেন, তাও মৃত মায়ের কথা বলছেন। এইটুকু তো সম্মান দিতে পারেন, যে মানুষটা বেঁচে নেই তাকে নিয়ে কথা তুলছেন। এদিকে দেরি হয়ে যাচ্ছে ওদের। তখন রোশনাই বলল, স্যারজি আপনারা চলে যান, দেরি হয়ে যাবে, আমাকে দেখার জন্য আদিত্য আছে। আদিত্য বলল, হ্যাঁ রোশনাই, তুমি একটু বিশ্রাম নিয়ে নাও, তারপর আমি তোমাকে নিয়ে যাব। কোথায় যাবে, কি করবে, বিয়ে করে নিতে পারে, এরকম অনেক প্রশ্ন করেছিল আরণ্যক। যে বন্ধু শুধু, নাকি অন্য কিছু? বন্ধু তো অনেক গভীর হয়ে গেছে, তাহলে ওকে বিয়ে করে নিন, বিয়ে করে একসাথে থাকুন। এদিকে মনের মধ্যে কষ্ট পাচ্ছে যে রোশনাইয়ের সাথে তো বিয়ে হয়েছিল, সেই বিয়েটাকেই এখনও মান্যতা দেয় আরণ্যক, যার জন্য গরিমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারেনি, স্ত্রীর অধিকারও দেয়নি, শুধু নাম কাওয়াজতে একসাথে স্বামী স্ত্রী হয়ে থাকে। সহ্য করতে পারছে না আদিত্য কাপুরের সাথে, তাই বারবার কথা শোনাচ্ছে। এখন আর চুপ করে থাকে না রোশনাই। ওরা বলছে রোশনাই আগে কীরকম চুপচাপ থাকতো, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানতো না, এখন কীরকম মুখ হয়েছে দেখো, আমাদের কীরকম কথা শোনাচ্ছে। চিরদিন যে ও চুপ করে মুখ বন্ধ করে সহ্য করবে সেটা তো হতে পারে না, ও নিজের চেষ্টায় একটা জায়গা তৈরি করেছে। ও বারবার বলছে, আপনাদের কাউকে ডাকিনি, আপনারা এখান থেকে চলে যান, কেন এখানে অপেক্ষা করছেন? তখন গরিমা আরণ্যককে বলল, তুমি কি বসে বসে অসম্মানিত হবে? তুমি দেখতে পাচ্ছ না ও বলছে চলে যেতে, কী কারণে তুমি এখনও বসে আছো এখানে? এখন তো সুস্থই আছে, চলো, আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। তখন দেখলাম আরণ্যক বলল যে চলো আমরা যাই, আর ঘুরে তাকালো না। ওর মনেও কষ্ট হচ্ছে, ওকে যদি অসম্মান না করে তাহলে আরণ্যক এখান থেকে যাবে না। রোশনাইয়ের আঘাত লেগেছে সেটা জানার পরে ও যে চুপ করে থাকবে তা না, এদিকে আদিত্য কাপুরের কাছে রেখে গেল। মনের মধ্যে খচখচানি হচ্ছে যে রোশনাই কি সত্যি আদিত্য কাপুরের সাথে ঘর সংসার করবে? পুরনো সব স্মৃতি ভুলে গেল, ওর সাথে যে একটা বিয়ে সম্পর্ক গড়ে উঠেছিল, একে অপরকে ভালোবাসতো, বেনারসে গিয়ে ওরা হয়তো অনেক কাছাকাছি এসেছিল, সেই সব দিনগুলো ভুলতে পারে না রোশনাই, ভুলতে পারে না আরণ্যক। কিন্তু দুজনের কথাগুলোই মনের মধ্যে চাপা পড়ে আছে, কেউ প্রকাশ করেনি যে ওরা একে অপরকে কতটা ভালোবাসে। এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।